হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যান্টিজেন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। সে অ্যান্টিজেন আলোচনা করার সময় আমরা দেখেছিলাম যে অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত পদার্থ এবং এটা প্রোটিন জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় হতে পারে এবং এদের আণবিক ওজন 1000 ডাল্টনের উপরে হয়। কিছু কিছু আছে যাদের 1000 ডাল্টনের নিচেও হতে পারে, তাই তো। এবং অ্যান্টিজেন এবং ইমিউনোজেন সম্পর্কে ধারণাটাও আমরা পেয়েছিলাম, তাই তো। অ্যান্টিজেন এবং ইমিউনোজেন ধারণা সম্পর্কে বলতে গিয়ে সেখানে বলেছিলাম যে অ্যান্টিজেনগুলো হচ্ছে যে অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডি সংশ্লেষ বা ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করতে পারে তাদেরকে বলা হয় ইমিউনোজেন, আর যারা পারে না তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনগুলোর মধ্যে তাদেরকে হ্যাপটেনও বলা যেতে পারে, যে অ্যান্টিজেনগুলো 1000 ডাল্টনের নিচে আণবিক ওজন, 10,000 ডাল্টনের নিচে আণবিক ওজন, 1000 নয়, তাদেরকে আমরা বলতে পারি হ্যাপটেন। অর্থাৎ আবার সবগুলোকে না, সেইগুলোকে হ্যাপটেন বলা যায় যেগুলো লিপিড ধর্মী বা কার্বোহাইড্রেট ধর্মী, তাদেরকে বলা হয় হ্যাপটেন। অর্থাৎ হ্যাপটেন একটা টার্ম আমরা মেডিকেল ইমিউনোলজিতে পড়ব। এটা হচ্ছে হ্যাপটেন। এই হ্যাপটেন মানে বোঝায় হচ্ছে, হ্যাপটেন মানে কি বোঝায়? হ্যাপটেন মানে হচ্ছে বোঝায় সেই সমস্ত পদার্থগুলোকে যারা হচ্ছে অপ্রোটিন। অর্থাৎ হ্যাপটেন হতে গেলে প্রথম টার্ম হচ্ছে এটা প্রোটিন হবে না, অর্থাৎ এটা হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ, এটা প্রোটিন হবে না। দ্বিতীয় কথা কি, এটা হচ্ছে কোনো অ্যান্টিজেনিক ধর্ম নেই। একা একা যখন থাকে তখন এর কোনো অ্যান্টিজেনিক ধর্ম নেই। অর্থাৎ অ্যান্টিজেনিক ধর্ম নেই তার মানে কি, এ কোনো অনাক্রমতা সৃষ্টি করতে পারে না। অনাক্রমতা সৃষ্টি করতে পারে না, বোঝা গেছে? অর্থাৎ এর কোনো অ্যান্টিজেনিক ধর্ম নেই। আর কি, আর হচ্ছে এই যে কি বললাম, প্রথম কথা হচ্ছে অপ্রোটিন। অপ্রোটিন আর কি বললাম, অনাক্রমতা সৃষ্টি করতে পারে না। তাহলে অপ্রোটিন মানে কিরকম জাতীয়? তাহলে অপ্রোটিন মানে কি? অপ্রোটিন মানে কি বাকি অপ্রোটিনগুলো সবাই হ্যাপটেন? না, এরা হচ্ছে মেনলি হয় লিপিড জাতীয় অথবা কার্বোহাইড্রেট জাতীয়। এটা একটা। তাহলে সমস্ত লিপিড বা কার্বোহাইড্রেট জাতীয় কি হ্যাপটেন? না, সেগুলোর আণবিক ভর খুবই কম হয়। তাহলে আণবিক ভর নিম্ন বা খুবই কম হয়। তাহলে নিম্ন আণবিক ভর সম্পন্ন অপ্রোটিন অর্থাৎ লিপিড বা কার্বোহাইড্রেট জাতীয় যে পদার্থগুলি অনাক্রমতা সৃষ্টি করতে পারে না তাদেরকেই বলা হয় হ্যাপটেন, তাই তো। কি বললাম? নিম্ন আণবিক ভর সম্পন্ন যে সমস্ত অপ্রোটিন অর্থাৎ লিপিড এবং কার্বোহাইড্রেট জাতীয় বস্তু অনাক্রমতা সৃষ্টি করতে পারে না তাদেরকে বলা হয় হ্যাপটেন। তাহলে আমরা তো অনাক্রমতা পড়ছি, চ্যাপ্টার হেলথ অ্যান্ড ডিজিজ পড়ছি, তাহলে এ তো কোনো ওরকম অনাক্রমতা সৃষ্টি করতেই পারে না। তাহলে এই চ্যাপ্টারে পড়ার মানে গুরুত্ব কোথায়? কেন হ্যাপটেনকে পড়তে যাবো? আমরা অ্যান্টিজেন পড়ছিলাম, অ্যান্টিবডি পড়ছিলাম, ভালো পড়ছিলাম, তাহলে হ্যাপটেন কেন পড়তে যাচ্ছি? হ্যাপটেন পড়তে যাচ্ছি এই কারণেই যে এই হ্যাপটেন সে অনাক্রমতা সৃষ্টি করতে পারে না। ভেরি গুড। কখন পারে না? যখন সে একাই থাকে, নিম্ন আণবিক ভর সম্পন্ন যখন সে একাই অবস্থান করে তখন কিন্তু সে কোনো রকম অনাক্রমতা সৃষ্টি করতে পারে না। এবার যখন সে একাই না থেকে, মনে করো এটা একটা হ্যাপটেন, এ হচ্ছে নিম্ন আণবিক ভর সম্পন্ন। এবার এই যখন কোনো উচ্চ আণবিক ভর সম্পন্ন, মনে করো এটা একটা উচ্চ আণবিক ভর সম্পন্ন একটা প্রোটিন, কি বললাম? প্রোটিন। তাহলে এই যে অপ্রোটিন পদার্থ হ্যাপটেন, এই যখন এসে কোনো উচ্চ আণবিক ভর সম্পন্ন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন এই প্রোটিনটা কি করতে পারে না পারে সেটা দেখা হয় না। যখন এই হ্যাপটেনটা একটা এই প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যায়, কিরকম প্রোটিন? উচ্চ আণবিক ভর সম্পন্ন, সেটা অবশ্যই 1000 ডাল্টনের উপরে হতে হবে, তাই তো।
উচ্চ আণবিক ভর সম্পন্ন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, তখন এই কমপ্লেক্সটা অর্থাৎ হ্যাপটেন প্লাস প্রোটিন এই টোটালটা অ্যান্টিজেন হিসাবে কাজ করে। কি বললাম? এই টোটালটাই অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে। এই জন্য এই হ্যাপটেনটা এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমরা পড়ব। বোঝা গেছে? তাহলে হ্যাপটেনের ডেফিনেশন কি দাঁড়ালো? হ্যাপটেনের ডেফিনেশন দাঁড়ালো যে হ্যাপটেন হচ্ছে একটা নিম্ন আণবিক ভর সম্পন্ন অপ্রোটিন পদার্থ অর্থাৎ লিপিড বা কার্বোহাইড্রেট জাতীয়, যা অনাক্রমতা সৃষ্টি করতে পারে না যখন একাই থাকে। কিন্তু এই হ্যাপটেন যখন কোনো একটা বৃহৎ অর্থাৎ উচ্চ আণবিক ভর সম্পন্ন কোনো একটা প্রোটিন অণুর সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু সে অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ অনাক্রমতা সৃষ্টি করতে পারে। তখন না আর থাকবে না, তখন কি অনাক্রমতা সৃষ্টি করতে পারে উইথ আ হায়ার মলিকুলার ওয়েট প্রোটিন মলিকুল। বুঝা গেছে? নেক্সট আরও একটা টার্ম, সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট। এই টার্মটার সঙ্গে আমরা একটু পরিচিত হব। ইমিউনোলজিতে এই টার্মটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন? কি এই অ্যাডজুভেন্ট? কাদেরকে অ্যাডজুভেন্ট বলা হয়? অ্যাডজুভেন্ট হচ্ছে কিছু সাবস্ট্যান্স বা কিছু বস্তু, সেগুলো কি? সেইগুলো হচ্ছে শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। শরীরের মধ্যে প্রবেশ করিয়ে কি করা হয়? শরীরে মনে করো একটা মানুষ, এই মানুষের শরীরে প্রবেশ করিয়ে এর শরীরে যে ইমিউনিটি আছে, যে অনাক্রমতা আছে, সেই ইমিউনিটি বা অনাক্রমতা ছাড়াটাকে আরও তীব্র করার জন্য, আরও সক্রিয় করার জন্য একটা বস্তু, সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট। এটা এই মানুষের শরীরে প্রবেশ করানো হয়, বা যে কোনো মেরুদণ্ডী প্রাণীর শরীরে এই অ্যাডজুভেন্ট একটা বস্তু যেটা প্রবেশ করানো হয়। কি জন্য? এর অনাক্রমতাকে আরও সক্রিয় করার জন্য বা আরও তীব্র করার জন্য একে প্রবেশ করানো হয়। বোঝা গেছে? এবার অনাক্রমতা কখন সক্রিয় হবে? যখন অ্যান্টিজেন শরীরে প্রবেশ করবে, তাই তো? জেন যখন শরীরে থাকবে, এবার এই অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে অনাক্রমতা তন্ত্র সক্রিয় হয়। এবার অ্যান্টিজেনের সঙ্গে তাহলে আমরা অ্যাডজুভেন্টকে প্রবেশ করাতে পারি, অথবা অ্যান্টিজেন ছাড়াই অ্যাডজুভেন্টকে শরীরে প্রবেশ করাতে পারি। তাহলে অ্যান্টিজেন কি বলবো, যে অ্যাডজুভেন্ট কি বলবো? অ্যাডজুভেন্ট হচ্ছে এমন একটা বস্তু যেটা অ্যান্টিজেনের সঙ্গে বা অ্যান্টিজেন ছাড়াই দেহের মধ্যে প্রবেশ করানো হয়। কী কারণে প্রবেশ করানো হয়? যাতে অনাক্রমতা বা ইমিউনিটি আরও তীব্র হয়, আরও সক্রিয় হয়, তার জন্য প্রবেশ করানো হয়। বোঝা গেছে? এই যে অ্যাডজুভেন্ট, তাহলে কি এই অ্যাডজুভেন্ট? অ্যাডজুভেন্টের গঠন দেখতে গেলে দেখা যায় এখানে একটা অ্যাকুয়াস সলিউশন থাকে আর একটা অয়েল সলিউশন থাকে। কি থাকে? একটা অ্যাকুয়াস সলিউশন থাকে, প্লাস সেখানে আর একটা অয়েল সলিউশন থাকে, প্লাস সেই অয়েল সলিউশনের সঙ্গে থাকে হচ্ছে অ্যান্টিজেন। কি থাকে? সেই অয়েল সলিউশনের সঙ্গে থাকে অ্যান্টিজেন। বোঝা গেছে? এবার এই যে অ্যাকুয়াস সলিউশন অয়েল, এই অয়েলের সঙ্গে আবার থাকে অ্যান্টিজেন, এই টোটালটাকে বলা হয় অ্যাডজুভেন্ট। এবার হচ্ছে এই অ্যাডজুভেন্টটা দুটো যে আবিষ্কার করেছে তার নাম হচ্ছে ফ্রেন্ড। কি? তার নাম হচ্ছে ফ্রেন্ড। স্পেলিংটা একটু আলাদা, ফ্রেন্ড, সায়েন্টিস্ট ফ্রেন্ড। এই ফ্রেন্ড এর নাম অনুসারে এই অ্যাডজুভেন্ট হয় দুই প্রকারের। কি বলা হয়? একটাকে বলা হয় ফ্রেন্ডস কমপ্লিট অ্যাডজুভেন্ট, আরেকটাকে বলা হয় ফ্রেন্ডস ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট। এবার কোনটা ফ্রেন্ড কমপ্লিট অ্যাডজুভেন্ট আর কোনটা ফ্রেন্ডস ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট? যেটা আমরা দেখছি, একটা অ্যাকুয়াস পার্ট থাকছে, একটা অয়েল পার্ট থাকছে, আর একটা অ্যান্টিজেন থাকছে। এই টোটালটাকে তো আমরা অ্যাডজুভেন্ট বলছিলাম। তাহলে এই টোটালটা যেটাতে থাকছে সেটাকে বলা হচ্ছে ফ্রেন্ডস কমপ্লিট অ্যাডজুভেন্ট। এবার যেখানে এই অ্যাকুয়াস সলিউশন থাকছে আর অয়েল থাকছে কিন্তু অ্যান্টিজেন থাকছে না, সেটাকে বলা হচ্ছে ফ্রেন্ডস ইনকমপ্লিট অ্যান্টিজেন। এক্সাম্পল ফ্রেন্ডস যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে
ফ্রেঞ্চ কি দেখিয়েছিলেন? ফ্রেঞ্চ যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে, এখানে লেখা যাবে, লিখছি, এই অ্যাকুয়া সলিউশন থাকে আর অয়েল থাকে, তার সঙ্গে থাকে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে টিবি যে রোগটা, যক্ষা রোগ, তার ব্যাকটেরিয়া, সেটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থাকে কার সঙ্গে? এই অয়েল পার্টের সঙ্গে অ্যান্টিজেন হিসেবে একটা ব্যাকটেরিয়া থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ কমপ্লিট অ্যাডজুভেন্ট। আর যখন ব্যাকটেরিয়া থাকছে না, শুধুমাত্র অয়েল থাকছে, তখন তাকে বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট। এবার এই যে অ্যাকুয়াস সলিউশন আছে, অয়েল আছে, অ্যান্টিজেন আছে, তাহলে এখানে কি আছে? এই পার্ট এটা এমালশন হয়ে গেল না? যে যখন জল আর তেলের মিশ্রণকে কি বলা হয়? এমালশন। তাই এই অ্যাকুয়াস যে অ্যাডজুভেন্ট, সেই অ্যাডজুভেন্টকে বলা হয় অয়েল ইন ওয়াটার এমালশন। কি বলা হয়? না সরি, ভুল বললাম, ওয়াটার ইন অয়েল, ওয়াটার ইন অয়েল এমালশন বলা যায়, ওয়াটার ইন অয়েল এমালশন বলা যায়। বুঝতে পেরেছ? এবার যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যান্টিবডি। এতক্ষণ ধরে আমরা অ্যান্টিজেন সম্পর্কে পড়ে আসলাম, এবার পড়ব হচ্ছে অ্যান্টিবডি। আমরা জেনেছি যে শরীরের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করলে তবেই সেই অ্যান্টিজেনের প্রভাবে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। এবার জানতে হবে যে এই অ্যান্টিবডি কোথায় তৈরি হয়, অ্যান্টিবডি কেমন দেখতে, অ্যান্টিবডির গঠন কীরকম, অ্যান্টিবডি কীভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে, অ্যান্টিবডি কোথায় অবস্থান করে, কোথায় উৎপন্ন হয়, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে অ্যান্টিবডি সম্পর্কে একটু ডিটেলসে পড়তে হবে। তাহলে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে, প্রথমত অ্যান্টিবডি হচ্ছে এমন একটা বিষয় যার গঠনটা হচ্ছে অয় আকৃতির হয়। কীরকম হয়? ইংলিশ লেটার এই অয়ের মতো দেখতে হয়। অ্যান্টিবডি হচ্ছে অয় আকৃতির, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই অ্যান্টিবডিটা কোথায় উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে আমাদের যে বি লিম্ফোসাইট আছে, তোমরা নাম শুনেছ বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইট এই অ্যান্টিবডিটা তৈরি করে কোথায়? প্লাজমাতে, রক্তের মধ্যে রয়েছে প্লাজমা প্রোটিন, এক ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে। সেই প্লাজমা প্রোটিনটার নাম হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। কি বলা হয়? গ্লোবিউলিন প্রোটিন। এই যে গ্লোবিউলিন প্রোটিন, এই গ্লোবিউলিন প্রোটিন থেকে অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তৈরি হয়। এই যে প্রসেসটা বি লিম্ফোসাইট থেকে প্লাজমা প্রোটিন থেকে গ্লোবিউলিন প্রোটিন, এই গ্লোবিউলিন প্রোটিন থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এই প্রসেসটা কিন্তু আমরা ডিটেলসে পড়বো। এটা আমাদের সিলেবাসে আছে যে কিভাবে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, সেটা কিন্তু আমরা পরে ডিটেলসে পড়বো। এখন সেটা আমরা পড়ছি না, সেটা আমরা পরে পড়বো, ঠিক আছে? এটা আমরা পরে পড়বো। জেনারেলভাবে আমরা কি জানলাম? জেনারেলভাবে জানলাম যে অ্যান্টিবডি কোথায় তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে। কিভাবে? যখন কোনো একটা অ্যান্টিজেন, কি বললাম, যখন কোনো একটা অ্যান্টিজেন এই রক্তের মধ্যে প্রবেশ করে, শরীরের মধ্যে প্রবেশ করে, তখনই বি লিম্ফোসাইট কিন্তু কি তৈরি করে? শরীরের মধ্যে এই অ্যান্টিজেন তৈরি করে। মোবাইলে খুব ডিস্টার্ব করছে, ছবিটা ক্লিয়ার হচ্ছে না কেন, ঝাপসা হয়ে যাচ্ছে।
ঠিক এসছে, এবার কোনো সমস্যা হবে না। কি বলছিলাম আমরা? বি লিম্ফোসাইট, হ্যাঁ, বি লিম্ফোসাইট থেকে। আর কি হচ্ছে, এই যে অ্যান্টিজেন এর প্রভাবে অ্যান্টিবডি তৈরি হলো, এই অ্যান্টিবডি ওয়াই আকৃতির অ্যান্টিবডি কি হয়, মনে করো এটা একটা অ্যান্টিজেন, এটা এটা মনে করো একটা মানুষ, তাই তো? এই অ্যান্টিজেনটা এর মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে এই দেহের মধ্যে অ্যান্টিবডি ওয়াই আকৃতির অ্যান্টিবডি তৈরি করলো। এবার এই ওয়াই আকৃতির অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেনটা যুক্ত হয়ে কি হয়, এই অ্যান্টিজেনটাকে ধ্বংস করে দিল কে, এই অ্যান্টিবডি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে অ্যান্টিবডি হচ্ছে ওয়াই আকৃতির, বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়, আর কার প্রভাবে তৈরি হয়, অ্যান্টিজেনের প্রভাবে তৈরি হয়। অ্যান্টিজেনের প্রভাবে তৈরি হয়ে এই অ্যান্টিজেনটাকে আবার অ্যান্টিবডি ধ্বংস করে, তাই তো? ধ্বংস করে কি করে, ধ্বংস করতে পারে একটা, দুই হচ্ছে প্রশমিত করে দিতে পারে, তিন কি করতে পারে, এটা ধ্বংসও করলো না, প্রশমিতও করলো না, বা এটাকে নিষ্ক্রিয় করে দিল। নিষ্ক্রিয় করে দেওয়া মানে আমরা প্রশমিত করা বলতে পারি, হ্যাঁ। এই এই বা প্রতিহত করা বলতে পারি, প্রতিহত করা যায়, প্রশমিত করা একই ব্যাপার, ধ্বংস করে দেওয়া। এর মাধ্যমে কি করে, এই অ্যান্টিবডি রোগ জীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করে, তাই তো? তাহলে আমরা অ্যান্টিবডি ডেফিনেশনে কি বলতে পারি, অ্যান্টিবডি ডেফিনেশন এভাবে বলতে পারি যে অ্যান্টিবডি হচ্ছে একটা ওয়াই আকৃতির গঠন বিশিষ্ট একটা বস্তু। সেটা কীরকম বস্তু এটা এখনো বলা হয়নি। বস্তুটা হচ্ছে এইরকম বস্তু, এর নেচার হচ্ছে, এটা হচ্ছে পলিপেপটাইড, পলিপেপটাইড জাতীয়। কি বললাম? পলিপেপটাইড জাতীয়। পলিপেপটাইড মানে তোমরা সবাই জানো, যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, এই অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধনীর মাধ্যমে পরস্পর যুক্ত হয়, তখন তাকে পলিপেপটাইড বলা হয়। তো এই অ্যান্টিবডি হচ্ছে এরকম একটা পলিপেপটাইড জাতীয় বস্তু, যেটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয়। তাহলে অ্যান্টিবডির ডেফিনেশন আমরা কি বলতে পারি, যে অ্যান্টিবডি হচ্ছে ওয়াই আকৃতির গঠন বিশিষ্ট পলিপেপটাইড জাতীয় একটা বস্তু, এটা বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়, কার প্রভাবে, অ্যান্টিজেনের প্রভাবে উৎপন্ন হয়ে, এটা অ্যান্টিজেনের সঙ্গে ওই নির্দিষ্ট যে অ্যান্টিজেনের প্রভাবে তৈরি হচ্ছে সেই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওই অ্যান্টিজেনকে ধ্বংস করছে এবং শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করছে। তাকেই আমরা কি বলছি, তাকেই আমরা অ্যান্টিবডি বলছি। এবার এই যে অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডির গঠনটা আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো এই গঠনটা আমরা পড়ব, জানি না আজকে পড়ানো যাবে কিনা, মোবাইলে খুব ডিস্টার্ব করছে। তো এই অ্যান্টিবডির গঠনটা আমরা একটু পড়ব। তার আগে আমরা একটা বিষয় পড়ে নেব, সেটা হচ্ছে অ্যান্টিবডির নামকরণ। অ্যান্টিবডিকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। কি বলা হয়? ইমিউনোগ্লোবিউলিন নামে ডাকা হয়, বা সংক্ষেপে বলা হয় ইমিউনোর ফর আই, জি গ্লোবিউলিনের ফর জি, ইমিউনোগ্লোবিউলিন বা আইজি। কেন আইজি বা ইমিউনোগ্লোবিউলিন বলা হয়, তার কারণ হচ্ছে, দেখো একটু আগে আমি বললাম যে গ্লোবিউলিন প্রোটিন দ্বারা কিন্তু অ্যান্টিবডি গঠিত। এই গ্লোবিউলিন প্রোটিনের নাম অনুসারে অ্যান্টিবডিকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন বা আইজি। বোঝা গেছে? এবার এই যে অ্যান্টিবডি, সেটা কোথায় দেখা যায়, শরীরের মধ্যে কোথায় থাকে অ্যান্টিবডির অবস্থান? বলছে অ্যান্টিবডি শরীরের মধ্যে সিরামে থাকে। কোথায় থাকে? মেনলি সিরামে, তারপর হচ্ছে রক্ত রস, তাই তো? বা সিরাম রক্তরস। এছাড়াও থাকে, কোথায় থাকে? অশ্রু গ্রন্থিতে থাকে, অশ্রুর মধ্যে থাকে, স্তনে থাকে, তাই তো? স্তন গ্রন্থিতে থাকে। আর কোথায় থাকে? আর স্তন গ্রন্থিতে থাকা মানে কি, হয়তো তো মাতৃদুগ্ধ হয়ে গেল, স্তন গ্রন্থি মানে তো মাতৃদুগ্ধ, এখানে মাতৃদুগ্ধ তো থাকবে। এই সমস্ত জায়গাতে অ্যান্টিবডিগুলো থাকে। এছাড়াও শরীরের মধ্যে যে মিউকাস আছে, সেই মিউকাসেও অ্যান্টিবডি অবস্থান করে। তাহলে অ্যান্টিবডি এই সমস্ত জায়গাগুলোতে পাওয়া যায়।
ঠিক আছে, তোমরা এইটুকুই পড়ো আজকে, পরের দিন অ্যান্টিবডির গঠন পরের ভিডিওতে পড়াবো। সমস্যা হচ্ছে যে মোবাইলে স্টোরেজ শেষ হয়ে গেছে, বুঝছো, ঝাপসা হয়ে যাচ্ছে।